একেবারে সর্বোচ্চ ফ্ল্যাগশিপ পারফরমেন্স আমার দরকার, বাট আমি ওই লেভেলে টাকা পয়সা খরচ করবো না, তার চাইতে একটু কম। তাদের জন্য এই স্মার্টফোনের মাঝে মোটামুটি সবকিছুই রয়েছে। যেমন ধরুন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, যেটা এই মুহূর্তে কোয়ালকমেরও সর্বোচ্চ বলতে পারেন, আবার অ্যান্ড্রয়েডের জন্য সর্বোচ্চ চিপ বলতে পারেন। আবার এই স্মার্টফোনটিতে আপনারা এখানে ফ্যান পেয়ে যাবেন এটাকে ঠান্ডা রাখার জন্য। ভিতরে বিশাল বড়সড় একটা ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। আবার 10,000 mAh এর ব্যাটারি রয়েছে। আপনি সারাদিন চাইলে গেমিং করুন। ক্যামেরাতে একেবারে যে কমতি আছে তাও না, মেইন ক্যামেরার পাশাপাশি আলট্রা ওয়াইড, টেলিফটো, ফ্রন্ট ফেসিং ক্যামেরা তো অবশ্যই আছে। ডিসপ্লেটা একদমই সুপার সিমেট্রিক্যাল এবং স্মার্টফোনটা দেখতেও কিন্তু একটা সাইড থেকে দেখতে একটা ভাইব নেয় অ্যাপল ওরকম টাইপের একটা ব্যাপার স্যাপার আছে। অনার উইন এই স্মার্টফোন জাস্ট মার্কেটে লঞ্চ করার সাথে সাথে মোটামুটি সারা বিশ্বে একটা ভালো রকমেরই সারা ফেলে দেয় এবং বাংলাদেশেও সে ব্যাপারটা লক্ষ্য করা যায়। অনেকে হয়তো কিনে ব্যবহার করছেন। আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন আর আমি আজকে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করবো। স্মার্টফোন 1 মাসেরও অধিক সময় আমাদের কাছে রয়েছে। এর আগে আপনারা অনার উইন আরটির রিভিউ পেয়েছিলেন, বাট আজকে বড় ভাইকে নিয়ে কথা হচ্ছে। উইন অ্যান্ড উইন আরটি দুইটা ডিভাইসে আমাদের স্টুডিওতে পাঠিয়েছিল SMS গ্যাজেটস। তাদের কাছে আপনারা এই ডিভাইসটা পেয়ে যাবেন রাইট নাও এবং ঢাকার বাইরেও তাদের বেশ কিছু জায়গায় আউটলেট রয়েছে। এমনকি আপনি চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারেন। আমি সরাসরি ওদের অনলাইনের যে লিঙ্কটা সেটা দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে। ফার্স্ট অফ অল ডিজাইনের দিকে আসলে উইন অ্যান্ড উইন আরটি দেখতে একই রকম, জাস্ট এখানে একটা ক্যামেরা বেশি, বাকি ডিজাইন অলমোস্ট একই রকম বলতে পারেন, তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করবেন না। বডি ফ্রেমটাতে অ্যালুমিনিয়াম রয়েছে, রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে। এই যে সেই ফ্যানটা এবং এইখান দিয়ে বাতাস টেনে নেয়, এখান দিয়ে বের করে। এইটার ফ্যানটা টু বি ভেরি অনেস্ট আমার কাছে যেটা মনে হয়েছে অনার উইন আরটির তুলনায় কিছুটা হলেও বেটার আউটপুট দিচ্ছে। আই ডোন্ট নো কেন ওইটাতে যে রেজাল্ট আমরা পেয়েছিলাম তার তুলনায় এইটার রেজাল্ট বা আউটপুট বেটার আমার কাছে মনে হয়েছে। তো এই ডিজাইনটা পার্সোনালি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আপনার নিজের ডিজাইন যদি সুন্দর করে ফেলতে চান, আমাদের টাইসোতে কিন্তু আমাদের ঈদের কালেকশন পাঞ্জাবি চলে আসছে। আপনারা চাইলে 10% ডিসকাউন্টেই পারচেস করতে পারেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। অলরাইট, আপনার এই ডিভাইস যদি পানিতে পড়ে যায়, পানি ঢোকার পসিবিলিটি নেই, কারণ IP68 and 69K এর রেটিং রয়েছে এখানে। ফ্যান থাকার পরেও এরকম একটা রেটিং সত্যি দুর্দান্ত বিষয়। আর এই যে ফ্যানটা নিয়ে বলছি, এই ফ্যানটা কিন্তু মোটামুটি ভালোই সাউন্ড করে। সেটা বলতে পারেন 30 থেকে 40 ডিবির মতো একটা নয়েজ ক্রিয়েট করে, যেটা বলতে পারেন বাসাবাড়ির এসি প্রজেক্টর চালালে যে ফ্যান ঘুরে কাইন্ডা ওরকম টাইপের একটা সাউন্ড দেয়, যেটা আপনার কাছে অ্যানোয়িং লাগতে পারে। পার্সোনালি আমার কাছে খুবই বিরক্ত লাগে, সত্যি কথা এটা। কিন্তু আপনি যখন কিনা গেম টেম খেলবেন আর কি, ওই টাইমেই তো মোস্টলি এটা অন হচ্ছে, তো তাতে করে স্পিকারের সাউন্ড লেভেল যদি মোটামুটি হাই থাকে তখন ওইটা আপনার কানে আসবে না আর কি। বাট সাউন্ড অফ থাকলে তখন কিন্তু এই জিনিসটা আপনাকে একটু বোদার করতে পারে। এই ফোনটার বডি ফ্রেমে আমরা কিন্তু একটা এক্সট্রা বাটন দেখতে পাই, আর এটা হচ্ছে ক্যামেরা শাটার বাটন। বাট এইটার যে পজিশন, এটা খুবই উইয়ার্ড একটা পজিশন। আপনি এত দূরে হাত নিয়ে ছবি তোলাটা আসলে একটু বিরক্তিকর। এটা এই পজিশনে পারফেক্টলি হওয়ার কথা, বাট এটা অনেক দূরে। তবে এটাকে যদি চেপে কিছুক্ষণ ধরে রাখেন তাহলে গেম স্পেস অন হয়, আপনি সেভাবে এটাকে ব্যবহার করতে পারবেন আর কি। এই ফোনটা হাতে নেওয়ার পরে ডিসপ্লেটা ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগার কথা, কারণ ডিসপ্লের চিন বেজেল একেবারেই ন্যারো অ্যান্ড সিমেট্রিক্যাল। কর্নার এরিয়াগুলো একটু রাউন্ডেড হওয়াতে ফ্ল্যাগশিপের মতো একটা ভাইব দেয়, বা এটা তো আসলে একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই। টপ সেন্টারে পাঁচল কাটাট রয়েছে। এই ডিসপ্লের সাইজ 6.83 ইঞ্চ, যেখানে অ্যামোলেড প্যানেল ব্যবহার হচ্ছে। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে কিন্তু ডিসপ্লেটা, এবং এই ডিসপ্লেটাই 185 হার্টজ হাই রিফ্রেশ রেটের। এখন 185 হার্টজ হাই রিফ্রেশ রেট তো আপনি সব জায়গায় পাবেন না। কিছু গেম আছে যেগুলো 185 হার্টজ রিফ্রেশ রেট দেয়। আবার ধরুন ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে এসেই আপনারা 120 হার্টজ পর্যন্তই পেয়ে যাবেন। কোনোটা 90 হার্টজেও কিন্তু আসলে লক হয়, কোনোটা 120 হার্টজ। কিছু অ্যাপের ক্ষেত্রে এটা একটু উপরের দিকে আসতে পারে। তবে 185 হার্টজ পর্যন্ত আসলে খুব একটা যে প্রয়োজন আছে এমনও না, বাট আছে আপনার ফোনে একটু এক্সট্রা দেওয়া থাকলে আপনি যদি ওই ধরনের গেমগুলো প্লে করেন কখনো, হয়তো আপনার কাজে লাগতেই পারে। কিন্তু ইন্ডাস্ট্রি হাইয়েস্ট PWM ডিমিং 5920 হার্টজ রয়েছে এখানে, অ্যান্ড 6000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে ডিসপ্লেটা। অবশ্যই আপনি 6000 নিটস সবসময় পাবেন না, আর সেটা আপনার চোখে ভাবে নিতেও পারবেন না, বাট সামটাইমস এটা HDR এর ক্ষেত্রে আপনাকে হয়তো বা কোনো পিক্সেলে 6000 নিটস পর্যন্ত সর্বোচ্চ দেবে, যেটা ওদের ল্যাবে আসলে টেস্ট করা। বাট আউটডোরে প্র্যাকটিক্যাল যে রেজাল্ট সেটা নিয়ে বলতেই গেলে, এটা আপনি আউটডোরে ডিরেক্ট সানলাইটে ইজিলি চালাতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। সে আপনি ছবি তুলুন কিংবা আপনি সেখানে বসে যে কোনো কাজই করুন না কেন। ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এই ব্যাপারে আমরা জানতে পারিনি। আপনি আলাদা করে একটা গার্ড ব্যবহার করেন, সেটাই বরং ভালো। আমার কাছে যেটা মনে হয়েছে, ওভারঅল ডিসপ্লে কালার রিপ্রেজেন্টেশন যথেষ্ট ভালো এবং ন্যাচারাল টাইপের একটা কালার প্রডিউস করতে পারছে। যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন তাদের কাছেও ভালো লাগার কথা। টাচ রেসপন্স যেহেতু খুবই ভালো। আচ্ছা, তো এই টাচ রেসপন্সের ক্ষেত্রে টাচ স্যাম্পলিং রেট কিন্তু দুইভাবে কাজ করছে। আপনি যখন ডেইলি কাজ করবেন তখন কিন্তু এটা 145 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করছে, এবং যখন কিনা আপনি গেমিং করবেন আপ টু 480 হার্টজ পর্যন্ত যেতে পারে।
পারে। এবং আপনি কিন্তু এখান থেকে টাচ এনহ্যান্স মোড অন করে দিতে পারবেন, তখন মূলত এই টাচ রেসপন্সটা অনেক বেশি বেড়ে যায়। তো গেমিং টাইমে এটা অবশ্যই একটা বাড়তি সুবিধা দিচ্ছে আপনাকে। ওভারঅল এই স্মার্টফোনের দাম অনুযায়ী ডিসপ্লে ভালো জায়গায় আছে, তবে এটা LTPS প্যানেল। এটার যে দামটা এই মুহূর্তে রয়েছে 80,999 টাকা। ক্যামেরাতে আসলে স্মার্টফোনের রিয়ারে মোট 3টা শুটার রয়েছে। এর মধ্যে 50 মেগাপিক্সেলের ALYT700, আর একটা 50 মেগাপিক্সেলের IMX856 অ্যান্ড আর একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। তো এই যে 2টা 50 বললাম, এর মাঝে একটা হলো টেলিফটো জুমলেস, যেখানে 3x পর্যন্ত অপটিক্যাল জুম পাওয়া যাবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় কিন্তু রয়েছে 50 মেগাপিক্সেলের শুটার। স্মার্টফোনটি ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 60 FPS এ। উইন আর্টের ক্ষেত্রেও বলছিলাম ওই স্মার্টফোন ক্যামেরা ফোকাসড না, পারফরমেন্স সেন্ট্রিক। এই ডিভাইসটাও এক্স্যাক্টলি সেম। এটাতেও আমরা দেখছি পারফরমেন্সের দিকেই ফোকাস করা হয়েছে মূলত। হ্যাঁ, ক্যামেরাতে সেটআপটা ভালো দিয়েছে, বাট মেইন ক্যামেরায় আপনারা আসলে 80,000 টাকায় আরও যে ডিভাইসগুলো রয়েছে তাদের সাথে কম্পিটিশনে নিতে গেলে হয়তো আপনি ভিভোর ডিভাইস পাবেন, স্যামসাংয়ের ডিভাইস পাবেন, তখন গিয়ে আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিছু কিছু জায়গায় পিছিয়ে পড়ে। যেমন হ্যাঁ, প্রপার লাইটিং কন্ডিশনে বা অনুকূল লাইটিং কন্ডিশনে আপনারা ম্যাক্সিমাম ক্লিকে আউটপুট ভালো পাবেন, শার্পনেস, ডিটেল অ্যান্ড ক্লারিটি ভালো আছে সেই জায়গায়। কিন্তু ক্রিটিক্যাল সিনারিওতে বা হেভি হার্শ লাইট কিংবা একেবারে ওয়াইড ডাইনামিক রেঞ্জের যে ব্যাপারটা, সেইটাতে কিছুটা মিসিং রয়েছে। লো লাইটে একেবারে ওই লেভেলের রেজাল্ট দিতে পারছে না, যেখানে স্যামসাং কিংবা ভিভোর বেশ কিছু ডিভাইস আরো সুন্দর আউটপুট দিতে পারে। এটাকে আমার মনে হয় অ্যাভারেজ টাইপের একটা ছবি দিচ্ছে এরকম প্রাইস পয়েন্ট বিবেচনায়। আসলে কালারের কিছুটা টুইকনেস লক্ষ্য করছি আমরা, একেবারে ওভার স্যাচুরেটেড না, তবে হালকা কন্ট্রাস্টি অ্যান্ড কিছুটা বুস্টেড, একটু ওয়ার্ম টোনও আছে বেশ কিছু ছবিতে, আপনার ব্যাপারটা লক্ষ্য করবেন আর কি। আলট্রাওয়াইড অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরার মাঝে কালারের কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়, তবে আলট্রাওয়াইডটা দিনের বেলাতে বেশ ভালো রকমের ডিটেল ধরে রাখতে পারছে, যদি বা লো লাইটে এখানে সফটনেস তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা যায়। মেইন ক্যামেরার তুলনায় লো লাইটে এটা আরেকটু পিছিয়ে পড়বে। আর পোর্ট্রেট মোডে এটাতে কিন্তু আপনারা বেশ কয়েকটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, 1x 2x অ্যান্ড 3x। তো 2x 3x এর ছবিগুলো বরং আমার কাছে বেশি ভালো লেগেছে, যেখানে আমরা এজ ডিটেকশনও ভালো পাচ্ছি, তবে হ্যাঁ, ফেসকে হালকা স্মুথ করার একটা প্রবণতা আছে অ্যান্ড ব্রাইট করছে, যেটা আপনার রিয়েল টোন একদম ওটা দেখাচ্ছে না, কিছুটা বাড়িয়ে দেখাচ্ছে। এখন এই ব্যাপারটা অনেকের কাছে আবার হয়তো বা বেশ ভালোও লাগতে পারে। আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। 1x এর তুলনায় আমার কাছে 2x অ্যান্ড 3x বেটার মনে হয়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা ডিটেল লস করতেও দেখছি না। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা রেডি টাইপের ছবি দিচ্ছে বলা যায় একেবারে, যেখানে আমরা ফেসকে প্রায়োরিটি দিতে দেখছি এবং স্কিন স্মুথ করে দিয়ে একটু গ্লো করার প্রবণতা আছে, প্লাস একটু ব্রাইটনেসও বাড়িয়ে দিচ্ছে। চাইনিজ ডিভাইস এই ব্যাপারটা আপনারা পাবেন, বা এইটা মেনে নিয়েই আপনাকে হয়তো কিনতে হবে, সমস্ত বিউটিফিকেশন অফ করে রাখলো। বাট এই ধরনের সেলফিও আবার অনেকে পছন্দ করে। শার্পনেস ডিটেল এমনিতে ভালো আছে যদি লাইটিং সিনারিও ভালো থাকে। বলছিলাম ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 60 FPS এ। ভিডিওতে স্টেবিলিটি ভালো পাবেন, শার্পনেস ডিটেলও ভালো থাকে, অন পয়েন্টে থাকে যখন কিনা আপনি প্রপার লাইট দিতে পারেন। কিন্তু লো লাইটে কিংবা হেভি এক্সপোজার থেকে লো লাইটের দিকে যদি আপনি নিয়ে যান, সেই ক্ষেত্রে এক্সপোজার কন্ট্রোলিংয়ে কিছুটা টাইম নেয় অ্যান্ড লো লাইটের দিকে গ্রেনের দেখা পাওয়া যায়। আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, যেখানে 4K 60 FPS এ রেকর্ড হচ্ছে। দেখুন ভিডিওটা কত স্মুথ মনে হচ্ছে, তাছাড়া ও লাইট ব্যালেন্সটা কিন্তু বেশ ভালোভাবেই করছে, আসলে বেশ ভালোভাবে করছে। উপরে একটা লাইট, এই পাশে লাইট, এই যে লাইট, তারপরেও ও ফেসটাকে মোটামুটি ঠিক রাখার ট্রাই করছে, কিন্তু একটা স্মুথনেস লক্ষ্য করা যায়। তো ক্যামেরাটা যেটা বুঝছেন, এই ক্যামেরাকে আপনি একদম ফেলে দিতে তো পারবেন না, তবে একেবারে এই বাজেটের সেরা ক্যামেরা ফোন না। এবারে আসা যাক একটু আসল জায়গায়। এই স্মার্টফোনটার মাঝে এসওসি হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 রয়েছে। ওইটা তো একেবারে সর্বোচ্চ ফ্ল্যাগশিপ চিপ, আপনারা জানেনই। এর পাশাপাশি স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে কিন্তু UFS 4.1, আর এইটা পাওয়া যায় 12 এবং 16 GB RAM ভেরিয়েন্টে 256, 512 অ্যান্ড 1 TB তে। রান করছে ম্যাজিক ওএস 10 বেসড অন Android 16। এখন মোটামুটি এই জায়গাটাতে একদম ফ্ল্যাগশিপ লেভেলের কিছুই প্লাস একেবারে লেটেস্ট কিছুই আমরা দেখছি। সো এখানে মোটেই কমতি রাখা হয়নি। আর হ্যাঁ, ফোনটাকে কুল রাখার জন্য এখানে আমরা দেখছি একটা ফ্যান রয়েছে। এটা কি 25,000 নাকি 24,000 জন RPM আগের ভিডিওতে বলছিলাম। তো এটা মানে বেশ দ্রুত ঘুরতে পারে, একই সাথে বেশ নয়েজও ক্রিয়েট করতে পারে। তাছাড়া বিশাল বড়সড় একটা ভেপর চেম্বার কুলিং সিস্টেম ওরা ব্যবহার করছে ফোনটাকে ওভারঅল কুল রাখার জন্য। এখন হ্যাঁ, এই ফোন তো ভাই ডে টু ডে লাইফের ইউজেসও টুকটাক কিছুটা গরম হয়। মেটাল বিল্ড ডিভাইস, আপনি হাতে নিলে ভালোই ফিল পাবেন যে হ্যাঁ এটা গরম হচ্ছে, এবং ফিলটা আর একটু বেশি দেয়। ধরুন 35 ডিগ্রি থাকলে আপনি ফিলস লাইক এটা 38 ডিগ্রি, 40 ডিগ্রিতে উঠলে মনে হবে 50 ডিগ্রি, এরকম আর কি। ডে টু ডে লাইফের ইউজেসে এটা পারফরমেন্স মোটেই ড্রপ করছে না, এমনকি গেমিং টাইমেও না। একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে কোন ধরনের পারফরমেন্স আপনি আসলে আশা করেন, হ্যাঁ সেটাই এক্স্যাক্টলি এটা ডেলিভার করতে পারছে। ডে টু ডে লাইফের ইউজেসে আপনি ক্লোজ টাইমে একদম সুপার ফাস্টার পাবেন, মাল্টিটাস্কিং একটা টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা যাচ্ছে। লাইক আপনি এই মুহূর্তের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো দিয়ে যে ধরনের কাজ যেভাবে করছেন সেরকম একটা ফিলেই পাবেন। তাছাড়াও এখানে বেশ কিছু AI এর ফিচার্স রয়েছে। অন্যান্য ডিভাইসগুলোতে কোন ধরনের AI ফিচার্স থাকে এগুলো নিয়ে তো আগে অনেকবার আলোচনা হয়েছে, ওদিকে আমি আর গেলাম না। সমস্ত কিছু এখানে ব্যবহার করতে পারবেন। তবে চাইনিজ ফোন যেহেতু, অবশ্যই একটু চাইনিজ প্যার আপনাকে দেবে। সেটা হচ্ছে বেশ কিছু ব্লোটার তো এখানে রয়েছে। নোটিফিকেশনের সাউন্ড
সামটাইমস ডিলে আছে এখানে, এটা মাথায় রাখতে পারেন। এবং মোস্টলি যারা চাইনিজ মানে এই ডিভাইসগুলো কেনে চাইনিজ ইউআই এর, তারা এগুলো জেনে শুনেই কেনে এবং আপনিও সেটা মাথায় রাখতে পারেন। লাইক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কোনো টেক্সট এসছে, আপনার সাথে সাথে পপ আপ নোটিফিকেশন দেয়নি, যেটা আপনি ফেস করতে পারেন। ভাই বিশেষ করে আমি আমার এই স্যামসাং এর এই ফোনটাতে ফেস করি, যেটা তো গ্লোবাল, বাট তারপরে ফেস করি আমি। যাই হোক, আপনারা ফোনটাকে একটু ক্লিন রাখার জন্য এখানে অনেক অ্যাপ দেখতে পাবেন, যেগুলো আপনার প্রয়োজন না হলে আপনারা আনইনস্টল করে নিন, বরং আরো বেশি ক্লিন লাগবে, না হলে মানে হিজিবিজি লাগে। তাছাড়াও বেশ কিছু সেটিংসের মাঝে হুটহাট করে আপনারা চাইনিজ দেখা পাবেন, যেগুলো আপনাকে মানে আপনার কাজবাজে কোনো সমস্যা তো করবে না, কিন্তু ওই যে মানে চোখের সামনে একটু মনে হতে পারে কি রে একটা মাকড়সা চলে গেল কিনা এরকম। স্মার্টফোনটিতে আমরা PUBG 90 FPS প্লে করতে পারছিলাম সর্বোচ্চ, তবে 120 FPS আপনি খুব শীঘ্রই পাবেন, বাট 90 FPS এর সুপার লকড একটা রেজাল্ট দিচ্ছে। এই স্মার্টফোনটিতে কিন্তু অনার ওদের 3rd জেনারেশন ফ্যান্টম ইঞ্জিন ব্যবহার করছে, যার ফলে আপনি এই যে ফ্রেমের জায়গাটাকে একদম সুপার স্মুথ স্ট্যাবল পাবেন। এবং স্টেডি ফ্রেম যে ফিচারটি রয়েছে সেটা অন করে নিলে, কিংবা আপনি এই যে টাচ এনহ্যান্স মোড অন করে নিলে আরও সুপার স্টেডি প্লাস স্মুথ রেজাল্ট অ্যাট এ টাইম আপনি দেখতে পাবেন। এবং এখানে কিন্তু ফ্রেম আপস্কেল করে প্রেজেন্ট করে, যার ফলে ওভারঅল গেম প্লের সময় আপনার কাছে একটা স্মুথ রেজাল্ট মনে হবে এবং স্ট্যাবল একটা পারফরমেন্স ধরে রাখতে পারে না, খুব একটা হেড জেনারেট করে না। আমরা মানে যতটুকু পেয়েছি এগুলো আমার কাছে ন্যাচারাল মনে হয়। ইভেন 8 Elite Gen 5 আমরা মোস্টলি ডিভাইসে এমনই গরম হতে দেখেছি, এটাও 41 ডিগ্রি পর্যন্ত আমাদের টেস্টিংয়ে এসছে, যেটা আপনার হাতে একটা বিরক্তির কারণ হয়ে অবশ্যই দাঁড়াবে, এটুকু সত্যি, কিন্তু পারফরমেন্সে কোনো ধরনের ড্রপ লক্ষ্য করা যায় না। অন্যদিকে আমরা এখানে জেনশন ইম্প্যাক্ট ট্রাই করি, যেটা 60 FPS এও লকড একটা রেজাল্টই দিচ্ছে। 59-60 এর মাঝেই ছিল মোস্টলি অ্যান্ড সুপার স্মুথ রেজাল্ট দিয়েছে, কোনো ধরনের ল্যাগ হিকাবের দেখাও আমরা পাইনি, মাইক্রো স্টার্টারও ছিল না বলা যেতে পারে। তাছাড়া ডেল্টা ফোর্সও ট্রাই করা হয়, যা 120 FPS প্লে করতে পারছে, স্মুথ রেজাল্টও ঠিকই দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এই গেমটা এখনো সুপার লেভেলের অপটিমাইজড না ডিভাইসের সাথে, আর একটু সময় গেলে এটা আরো বেশি অপটিমাইজ হয়ে যাবে। কল অফ ডিউটি মোবাইলে আমরা ট্রাই করি, যা স্মার্টফোনের সাথে দুর্দান্ত রেজাল্ট দিয়েছে, একেবারে সুপার স্মুথ, ম্যাক্সিমাম স্মার্টফোনে এই গেমটা ভালো চলে, তবে এখানে কিন্তু ওদের একটা ইনহ্যান্স মানে গ্রাফিক্স ইনহ্যান্স মোড রয়েছে, যেটা অন করে নিলে দেখতে আরো সুন্দর লাগে, বাট একটু প্রেশার দিয়ে ধরে বোঝা যায় তখন। আর আপনারা যদি আবার ওই রেকর্ডিং অন করেন সেক্ষেত্রে কিছুটা প্রেশার দেয়, কিন্তু মানে আপনারা চাইলে স্মার্টফোন দিয়ে ইজিলি রেকর্ডিং অন করে নিয়ে খুব সহজেই গেম প্লে করতে পারেন, সেক্ষেত্রে আপনার মনে হবে না যে পারফরমেন্স আসলে ড্রপ করছে। হ্যাঁ, হিট কিছুটা জেনারেট করে, আর আপনার ওই টাইমে ফ্যানটা একটা নয়েজ দেয়, যেটা বললাম, ফ্যান অন করে রেখে গেম প্লে করলে ফোনটা তুলনামূলকভাবে দ্রুতই ঠান্ডা হয় এবং হিট ওই লেভেলে জেনারেট করে না, মানে যেটা ফ্যান অফ থাকা অবস্থায় যতটুকু জেনারেট করে তার তুলনায় কিছুটা কম করে। আমরা ফ্যান অন রেখে অ্যান্ড ফ্যান অফ রেখে দুভাবে স্কোরও টেস্ট করে দেখেছিলাম। অনেক বিগ জাম্প এখানে হয়তো আপনি লক্ষ্য করবেন না, বাট ডে টু ডে লাইফের ইউজেসে ফ্যানটা কাজে লাগছে, এটা ফিল করা যায়, যেটা আমরা আরটির ক্ষেত্রে ওই লেভেলে ফিল করিনি। বাট হ্যাঁ, এতে করে ভাই ব্যাটারি কনজিউম বেশি করবে, কিন্তু একই সাথে স্মার্টফোনে বিশাল বড় ব্যাটারিও রয়েছে, 10,000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এর মাঝে, অ্যান্ড বক্স আপনারা পেয়ে যাবেন 100 ওয়াটের চার্জিং সিস্টেম, প্লাস এইটা আবার ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় 80 ওয়াট, যেটা আমরা আরটির ক্ষেত্রে পাইনি। এখন 80 ওয়াটের চার্জিং সিস্টেম তো আপনাকে আলাদা করে দিয়ে দিচ্ছে না, বাট আপনি কিনে নিতে পারেন। ওদের যে একটা ওয়্যারলেস চার্জিং ডক রয়েছে, ওটার সাথে কিন্তু একটা ফ্যান আছে, তো দেখা যায় ওয়্যারলেস চার্জিং টাইমে ফোন অনেক বেশি হিট জেনারেট করে, তো এটার ক্ষেত্রে দুইটা ফ্যান অ্যাট এ টাইম টার্ন অন হয়ে যাবে, যার ফলে আপনার ফোনটা ওই লেভেলে হিট জেনারেট করবে না। এখন এই 100 ওয়াটের চার্জারটা দিয়ে স্মার্টফোনটিকে ফুল চার্জ করতে আমাদের সময় লেগেছে 92 মিনিট 0 to 100%। বাট ব্যাকআপ কেমন? ব্যাকআপ ভাই দুর্দান্ত। যেমন আপনি এই ডিভাইস থেকে 12 থেকে 15 ঘন্টার মতো এসওটি পেতে পারেন। আমি এভাবে বললাম এই কারণেই, কারণ এক একজনের ইউজ কেস ডিফারেন্ট থাকবে, কিন্তু সেটা যথেষ্ট ভালো একটা ব্যাকআপ। বাট আপনি যদি একদম স্ক্রিনের লাইট অনেক বেশি বাড়িয়ে রাখেন, উড়াদুরা গেমিংই করতে থাকেন, ফ্যানও অন থাকে, সেক্ষেত্রে অবশ্যই আরও কিছুটা কম ব্যাকআপ পাবেন। বাট এই ডিভাইস অনায়াসে 1.5 দিনের মতো ইউজ করা যায়, একদম চোখ বুঝেই। এখন এই ফোন তো শুধু আমি 1.5 দিন ব্যবহার করবো না, আমি তো 2টা ফোন ব্যবহার করি, যেমন এই ফোন রয়েছে আমার, সেক্ষেত্রে আমি এই ফোনটা চার্জ করতে পারি 27 ওয়াটে। যে স্মার্টফোনটা 25 ওয়াট সর্বোচ্চ নেয় বা 27 ওয়াট সর্বোচ্চ নেয়, হ্যাঁ, তাকে ফুল চার্জের গতিতে আপনি এই ডিভাইস দিয়ে চার্জ করতে পারবেন, মানে এটা একটা পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে। এই স্মার্টফোনের হ্যাপটিক ফিডব্যাক ভালো, বেশ টাইট একটা ফিডব্যাক দেয় আপনাকে এবং মানে খুব স্ট্রং একটা ফিল দিবে। প্লাস এইটাতে আমরা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখি, পজিশন আমার কাছে ঠিকঠাকই লাগছে, অ্যান্ড এটা সুপার ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। অন্যদিকে এই স্মার্টফোনের স্পিকার কোয়ালিটি আপনাদের ডেফিনেটলি ভালো লাগার কথা, ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে, যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, অ্যান্ড সাউন্ডের ডেপথ ক্লিয়ারিটি সব জায়গায় আমরা ঠিকঠাক দেখছি, সাউন্ড ব্যালেন্স ইভেন। সো সাউন্ড কোয়ালিটি নিয়ে আই থিঙ্ক যে আপনারা সন্তুষ্ট থাকবেন। বাকি থাকে এর নেটওয়ার্ক রিসিপশন, যে জায়গাটা আমরা ঠিকঠাক দেখছি বোথ কানেকশনে, অন্যদিকে হ্যাঁ ম্যাপিংও ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে। এই হচ্ছে গিয়ে অনার উইন কি আসলে উইনার হতে পারবে 80,000 টাকায়? হ্যাঁ, কিছু জায়গায় উইনার হতেই পারবে, যেমন ধরুন এটাতে ভালো একটা এসএসডি রয়েছে, এই স্মার্টফোনটা থেকে আপনারা একদম টপ লেভেলের পারফরমেন্সে আশা করতে পারেন। এই ডিভাইসটার ক্যামেরা সেটআপে আমরা সেটআপ ভালো দেখছি, ছবি একেবারে টপ নচ লেভেলের না হলেও আই থিঙ্ক যারা পারফরমেন্সেটিক ডিভাইস কিনবেন তার পাশাপাশি এরকম ক্যামেরা সেটআপ নিয়ে সন্তুষ্ট থাকবেন। ব্যাটারি ভাই ইনসেন লেভেলে, বিশাল বড়সড় ব্যাটারি আছে, সো এটা নিয়ে তো টেনশন করার কোনো কারণ নেই। তাছাড়া ওভারঅল ফোনের বিল্ড কোয়ালিটি ভালো লেগেছে, আর কুলিং ফ্যান ট্যান আছে, এই ব্যাপারটা অনেকের ক্ষেত্রে
মানে একটু ফ্লেক্স নেওয়ার ব্যাপার হতে পারে, আর এটা আসলে কাজেও লাগছে, এই আর কি। প্রাইসটা একটু সুইটেবল জায়গায় চলে আসলে খুবই দারুণ হতো, লাইক 70K এর আশেপাশে। কি বলেন আপনারা, মানে 7 ঘরে চলে আসলে। আপনাদের কাছে ডিভাইসটা কেমন লাগছে, অলরেডি কারা কিনে ব্যবহার করছেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।